বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো একাদশ শ্রেণীর নতুন পরীক্ষা পদ্ধতি যেটা হচ্ছে সেমিস্টার সিস্টেম, আজ আমরা আলোচনা করব সেমিস্টার সিস্টেমের সেকেন্ড পার্ট অর্থাৎ সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফি সম্পর্কে আমাদের আজকের আলোচনা। আমাদের জিওগ্রাফির যদি সেকেন্ড সেমিস্টারের কথা বলতে হয় তাহলে জিওগ্রাফিতে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আমাদের 35 মার্কের ব্রড টাইপের কোশ্চেন হবে। এই 35 মার্কের ব্রড টাইপের কোশ্চেনের মধ্যে আমাদের মোট 3টে অংশ আছে। একটা অংশ প্রাকৃতিক অংশ, আর একটা অংশ অর্থনৈতিক অংশ, আর একটা অংশ ভারত। কথাগুলো খুব ভালোভাবে বুঝবে। 3টে অংশ, প্রাকৃতিক অংশ, অর্থনৈতিক অংশ এবং ভারত। প্রাকৃতিক অংশ থেকে কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে। আমাদের পরীক্ষাতে আসবে 15 মার্কের প্রশ্ন। মানবীয় ভূগোল যে পার্টটা বা অর্থনৈতিক আমি যে কথাটা বলেছি সেই পার্টটা থেকে আমাদের পরীক্ষাতে আসবে 12 মার্কের প্রশ্ন, এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূগোল যেখান থেকে আমাদের আসবে 8 মার্কের প্রশ্ন। বোঝা গেল? প্রথম পার্টে আমরা প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে আমরা ফান্ডামেন্টাল হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল এই দুটো পার্ট সম্পর্কে আলোচনা করব। এবার আসা যাক প্রশ্ন মডেল এবং চালাকিটা কোথায়। আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে আমি কত বললাম, কত মার্কের প্রশ্ন আমাদের আসবে? প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের প্রশ্ন 15 মার্কের প্রশ্ন আসবে। কি বললাম? 15 মার্কের প্রশ্ন আসবে। কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে। এই 15 মার্কের প্রশ্নের মধ্যে আমাদের 3টে আসবে 5 মার্কের প্রশ্ন, লিখতে হবে একটা। কথাগুলো খুব ভালো করে বুঝবে। 3টে 5 মার্কের প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। আচ্ছা, 4টে, কি বললাম? 4টে 2 মার্কের প্রশ্ন আসবে আমাদের। 4টে 2 মার্কের প্রশ্ন আসবে আমাদের, দুটো প্রশ্ন লিখতে হবে। এবং 4টে 3 মার্কের প্রশ্ন আসবে আমাদের, দুটো প্রশ্ন লিখতে হবে। তাহলে কি কি আমাদের লিখতে হচ্ছে? দুটো 2 মার্কের প্রশ্ন লিখতে হচ্ছে যেখানে 4টে প্রশ্ন আসছে। দুটো 3 মার্কের প্রশ্ন লিখতে হচ্ছে যেখানে 4টে প্রশ্ন আসছে, এবং একটা 5 মার্কের প্রশ্ন লিখতে হচ্ছে যেখানে 3টে প্রশ্ন আসছে। এটুকু তো বুঝলাম। এবার আমরা আসব প্রশ্নটা কোথা থেকে আসবে। আমাদের প্রাকৃতিক ভূগোলে কথাটা খুব ভালো করে মন দিয়ে বুঝে নাও, প্রয়োজনে নোটস করে নাও। আমাদের প্রাকৃতিক ভূগোলে 4টে অংশ আছে। কি কি অংশ? 1 নম্বর সময়স্থিতি, কথাটা খুব ভালো করে বুঝবে। 1 নম্বর সময়স্থিতি, 2 নম্বর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, 3 নম্বর আবহাওয়া এবং জলবায়ু, এবং 4 নম্বর বায়ুমণ্ডল। কটা পার্ট বললাম? 4টে পার্ট। কি কি? সময়স্থিতি, কথাগুলো খুব ভালো করে বুঝবে। আবহাওয়া ও জলবায়ু, তারপরে কি বললাম? ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, অর্থাৎ যেটার মধ্যে ভাত, চ্যুতি, মৃত্তিকা ক্ষয় এগুলো রয়েছে, এবং আর একটা হচ্ছে বায়ুমণ্ডল। এবার আসি 5 দাগের প্রশ্ন। এই 5 দাগের প্রশ্ন 3টে আসবে বলেছিলাম। 4 চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন আসবে। তার মানে চালাকিটা কোথায়? আমি যদি যে কোনো দুটো চ্যাপ্টার পড়ি আমি কিন্তু একটা প্রশ্ন কমন পাবই। আমার 4টে চ্যাপ্টার পড়া লাগবে না 5 মার্কের কোশ্চেনের জন্য। সব থেকে সহজ চ্যাপ্টার কোনটা আমি বলে দিই। সময়স্থিতি চ্যাপ্টারটাও আমার কাছে তো সবই সহজ, তার ভেতরে তোমাদের যারা একটু ফাঁকিবাজি দিয়ে পড়াশোনা করেছো তাদের কাছে সব থেকে সহজ হবে সময়স্থিতি, এবং ওই ভাত চ্যুতির যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু সব থেকে সহজ পার্ট হবে। অর্থাৎ 5 মার্কের জন্য যারা দুর্বল তারা এই সময়স্থিতি এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে যে প্রশ্নগুলো শেয়ার করছি সেই প্রশ্নগুলো রেডি করে ফেলো। ওকে, বোঝা গেল কি বললাম? সেকেন্ড পার্ট। আর যদি কেউ মনে করো যে না আমি আবহাওয়া জলবায়ুর প্রশ্ন পড়বো, বায়ুমণ্ডলের প্রশ্ন পড়বো, পড়তে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। যে যত পড়বা সে তত ভালো। আমি প্রশ্ন সমস্ত পার্টেরই দিয়ে দেবো, তবে যার যেটা বেটার মনে হয় চালাকিটাও শেয়ার করলাম, ব্যাস হয়ে গেল। নেক্সট পার্ট। তাহলে 5 মার্কের প্রশ্ন কমন হয়ে গেল। 4টে চ্যাপ্টার পড়া লাগবে না, দুটো চ্যাপ্টার পড়লেই হবে। এবার আসি 3 মার্কের প্রশ্ন। কটা আসবে? 4টে আসবে। কোন চ্যাপ্টার থেকে আসবে? 4টে চ্যাপ্টার থেকে 4টে আসবে। তাহলে আমি যদি দুটো চ্যাপ্টারের প্রশ্ন ভালো করে পড়ি আর দুটো যদি না পড়ি কোনো সমস্যা আছে? কারণ আমার তো দুটো প্রশ্ন লিখতে হবে।
তাই করা যাক, শর্টকাট মেথড, দুটো চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম আর দুটো চ্যাপ্টার ভালো করে পড়লাম। কোন দুটো চ্যাপ্টার? এর আগে 5 মার্কের জন্য যে দুটো চ্যাপ্টার ভালো করে পড়েছি সেই দুটো চ্যাপ্টারই ভালো করে পড়বো। মানে কোন কোন চ্যাপ্টার? যার কাছে যেটা সহজ মনে হয়। আর আমার কাছে যদি সহজ শুনতে চাও তাহলে পরপর দুটো, একটা হচ্ছে সমস্থিতি আর একটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই দুটো ভালো করে পড়ো। হয়ে গেল। 3 মার্কের কোশ্চেন কটা আসবে আমি বলে দিয়েছি, 4টে আসবে। লিখতে হবে কটা? দুটো। 2 মার্কের কোশ্চেনও তাই, 4টে আসবে, লিখতে হবে দুটো। তাহলে মূল চালাকিটা কোথায়? যে 4টে চ্যাপ্টার রয়েছে, 4টে চ্যাপ্টার পড়ার দরকার নেই, যে কোনো দুটো চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করতে পারলেই প্রাকৃতিক ভূগোল থেকে 100% কোশ্চেন সমস্ত কিছু কমন পেয়ে যাবে। তো আমি তোমাদের জন্য 4টে চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করছি। তোমরা অবশ্যই যে কোনো দুটো চ্যাপ্টারের প্রশ্ন ভালো করে করবে। যারা দুর্বল তাদের জন্য বলে রাখি, সমস্থিতির ধারণা এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ, এই দুটো পার্টের প্রশ্ন ভালো করে পড়ো। এর থেকে ভালো আর কোনো আলোচনা হয় না। এই মুহূর্তে দেখে নাও ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রাকৃতিক ভূগোল থেকে কি কি রয়েছে, প্রত্যেক চ্যাপ্টারে শেয়ার করব। তার মধ্যে যার কাছে যেটা মনে হয়, মোট 4টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো দুটো চ্যাপ্টার একদম নখদর্পণে করে ফেলো। চলো দেখে নিই প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে এবার পরপর আমরা দেখে নিই ইম্পর্টেন্ট যে পার্টগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, সেটা আরও একবার একটু স্মরণ করিয়ে দিই। আমাদের মোট 4টে চ্যাপ্টার। প্রথম পার্টে অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে সমস্থিতির ধারণা, ভূমিরূপ প্রক্রিয়া, আবহাওয়া, জলবায়ু এবং বায়ুমণ্ডল। আমি তোমাদের জন্য বলেছি যে কোনো দুটো পার্টের প্রশ্ন ভালো করে পড়তে, কারণ মোট 15 মার্কের প্রশ্ন এই পার্ট থেকে আসে। তো স্বাভাবিকভাবে 5 মার্কের একটা প্রশ্ন লিখতে হয়, 3 মার্কের দুটো প্রশ্ন লিখতে হয় এবং 2 মার্কেরও দুটো প্রশ্ন লিখতে হয়, মোট 15 মার্ক। তো আমরা সরাসরি চলে যাব সমস্থিতি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখান থেকে 2 ও 3 মার্কের কী কী প্রশ্ন আসতে পারে। 2 ও 3 মার্কের জন্য সমস্থিতির সংজ্ঞা, প্রতিবিধান তল কি, অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে, বুগের ভর প্রভাব বলতে কী বোঝো, তাত্ত্বিক অভিকর্ষ ও প্রকৃত অভিকর্ষ কি, সীমাটোজেনি কি, সমস্থিতির মূল ধারণাটি ব্যাখ্যা করো, প্লবতার নিয়ম বা ভাসমানতার ধর্মের সঙ্গে সমস্থিতির সম্পর্ক কিরূপ, অভিকর্ষ বিচ্যুতির কারণ কি, প্রকারভেদ সহ আলোচনা করো, ঘনত্ব ও সমস্থিতির মধ্যে সম্পর্ক কিরূপ, এই সমস্থিতি তত্ত্বকে রুট থিওরি বলে কেন। 5 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সমস্থিতি সম্পর্কে প্রাটের মতবাদটি সমালোচনা সম্পর্কে আলোচনা করো, সমস্থিতি সম্পর্কে এরির মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো এবং সমস্থিতি সম্পর্কে এরি ও প্রাটের মতবাদের তুলনামূলক আলোচনা করো। এই 3টে প্রশ্ন এমনই 3টে প্রশ্ন, আশা করি যে এই 3টে প্রশ্ন পড়লে 5 মার্কের একটা প্রশ্ন তোমাদের লিখতে হয়, তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। তবুও আমি যেটা বললাম তোমাদের, যে কোনো দুটো চ্যাপ্টার ভালো করে পড়তে, সেটা পড়ো। নেক্সট আমরা সেকেন্ড চ্যাপ্টার, যেটা ভূমিরূপ প্রক্রিয়া, ভাতচ্যুতি, ভূ আলোড়ন এবং মৃত্তিকার কিছু অংশ রয়েছে। তো এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো শেয়ার করি। আর ভূগোল এমন একটা বিষয় যেখান থেকে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন তালে মিলে আসে। কারণ একই প্রশ্ন ঘুরে ফিরে 2এও আসতে পারে, 3এও আসতে পারে, আবার 2-3টে পয়েন্ট একসঙ্গে জয়েন করে 5এও আসতে পারে। যে কারণে কোনো কিছুকে অবহেলা করে পড়া নয়, সব কিছুকে বুঝে নিজের মতো করে পড়বে, যেটা 2এও লিখতে পারো, 3এও লিখতে পারো বা সেইভাবে নিজের মতো করে লিখে নিতে পারো। কারণ বুঝে পড়াটাই কিন্তু জিওগ্রাফির আসল ফ্যাক্টর। তো চলো, ভাতচ্যুতি, ভূ আলোড়ন ও মৃত্তিকার যে পার্টটা রয়েছে সেই পার্ট থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু দেখে নিই। সংজ্ঞা, অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, ভূগাঠনিক আলোড়ন, আয়াম, চ্যুতিরেখা, ব্যবধি, ক্ষেপ, ন্যাপ, গ্রস্ত উপত্যকা, স্তূপ পর্বত, গ্রন্থিবিন্দু, হকব্যাক, কুয়েস্তা। নেক্সট, ভাজের গাঠনিক উপাদানগুলো কী কী আলোচনা করো, চ্যুতির গাঠনিক উপাদানগুলি কী কী আলোচনা করো। এখানে দেখা গেল পরীক্ষাতে এই ভাজের গাঠনিক উপাদানের মধ্যে 2-3টে উল্লেখ করে দিয়ে বললে এগুলো সংজ্ঞা লেখো, 3 মার্ক দিতেই পারে। নেক্সট, নতি ও আয়ামের পার্থক্য, বাহু কি, প্রতিসমভাজ ও অপ্রতিসমভাজের পার্থক্য, উধবঙ্গ ও অধবঙ্গের পার্থক্য, অনুলোম ও বিলোম চ্যুতির পার্থক্য, চ্যুতি বিগুতট ও চ্যুতি রেখা বিগুতটের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সমনতভাজ ও একনতভাজের পার্থক্য, ভাজ ও চ্যুতির পার্থক্য, সোপানচ্যুতি ও পরীক্ষাচ্যুতির পার্থক্য, স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার পার্থক্য। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা হচ্ছে ভাজযুক্ত অঞ্চলের জলনির্গম প্রণালী ব্যাখ্যা করো। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাজের শ্রেণী বিভাগ, চ্যুতির শ্রেণী বিভাগ, ভাজ সৃষ্টির কারণ, চ্যুতি সৃষ্টির কারণ। এবার দেখো, আমি বলছি যে 5 মার্কে আসবে ভাজ সৃষ্টির কারণ, এটা যে 3 মার্কে দেবে না যে ভাজ সৃষ্টির 2টি কারণ লেখো, 3 মার্কে 2 মার্কে দিয়ে দিল, দিতেই পারে, কিন্তু জেনে রাখতে হবে প্রশ্নগুলো, এটাই হলো মূল ফ্যাক্টর। ভাজের ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী, চ্যুতির ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী। আমি ধরো এই যে ভাজের ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী প্রশ্নটা বললাম, পরীক্ষাতে দেখা গেল এই ভাজের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে উদবঙ্গ ধারা কি দিয়ে দিল 2 মার্কে, সেটাও দিতে পারে। অর্থাৎ এর ভেতরে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলোও কিন্তু ভালো করে পড়তে হবে, এটাই হলো জিওগ্রাফির ফান্ডা। নেক্সট, আমাদের এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আর রয়েছে, যেটা হচ্ছে আবহবিকার ও মৃত্তিকা। এখান থেকেও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাকে রেডি করতে হবে। তার মধ্যে সংজ্ঞা হিসেবে আবহবিকার ক্ষয়ীভবন, নগ্নীভবন, ডুরিক্রাস্ট, মৃত্তিকার পিএইচ।
নেক্সট আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য, ক্ষয়ীভবন ও অগ্নিভবনের পার্থক্য, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য, মৃত্তিকার এ স্তর ও বি স্তরের মধ্যে পার্থক্য, আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কী কী, মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াগুলো কী কী, তার মধ্যে ইলুভিয়েশন, পর্জালাইজেশন, ল্যাটেরাইজেশন, রেগোলিথ, গ্লেইজেশন, স্যালিনাইজেশন, সংজ্ঞা ও বৈশিষ্ট্য সহ পড়বে। মৃত্তিকা ক্ষয়ের কারণ ও প্রক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করো, শীট ক্ষয়, রিল ক্ষয় এবং গালি ক্ষয়ের টিকা এবং প্রত্যেকের মধ্যে পার্থক্য, ধরো দিয়ে দিল শীট ক্ষয় ও রিল ক্ষয়ের মধ্যে পার্থক্য কী, রিল ক্ষয় ও গালি ক্ষয়ের মধ্যে পার্থক্য কী, এরকমভাবে পার্থক্য দিতে পারে। নেক্সট মৃত্তিকা ক্ষয় নিবারণ বা সংরক্ষণ ও ব্যবস্থাপনার পদ্ধতিগুলো কী কী। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো রেডি করবে, আবহবিকার নিয়ন্ত্রণকারী উপাদানগুলো কী কী, মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক কী কী, যেটা সিএলওআরপিটি বলছে, মানে ক্লাইমেট, জলবায়ু, আদিশিলা, রিলিফ মানে ভূমির গঠন, তারপরে টাইম, এই যে পার্টটা, এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো, রাসায়নিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো এবং একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ সম্পর্কে আলোচনা করো। একদম শর্টকাট সাজেশন হচ্ছে এই যে দু চ্যাপ্টারের প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো যদি কেউ কমপ্লিট করতে পারো প্রাকৃতিক ভূগোল থেকে, আর কোনো প্রশ্ন তার পড়া লাগবে না, গ্যারান্টি সহকারে প্রাকৃতিক ভূগোল থেকে যে 15 মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে হুবহু কমন পাবে, নিশ্চিত গ্যারান্টি সহকারে লিখে রাখতে পারো, আমি বলে দিলাম। তোমরা শুধু পরীক্ষার হলে গিয়ে মিলিয়ে নেবে, যে স্যারই যেভাবেই প্রশ্ন করুক না কেন, শুধু প্রশ্নের মডেল যে স্যার ফলো করবে তারই কিন্তু মিলবে। নেক্সট তবুও যারা মনে করছো যে না আমরা স্যার অন্যান্য চ্যাপ্টারগুলোও ভালো করে দেখে যাব, তাদের জন্য অবশ্যই পরবর্তী চ্যাপ্টার আবহাওয়া ও জলবায়ু। তো কী কী প্রশ্নগুলো আসতে পারে দেখে নাও। ইনসুলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল কাকে বলে, নিয়ন্ত্রকগুলো কী কী, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ কী, পৃথিবীর তাপ বাজেট বা উত্তাপের সমতা বলতে কী বোঝো, পৃথিবীর বিভিন্ন চাপ বলয় সম্পর্কে আলোচনা করো, বায়ুপ্রবাহের নিয়ন্ত্রকগুলো কী কী, ত্রিকোষ তত্ত্ব অর্থাৎ হ্যাডলি সেল, ফেরেল সেল ও মেরুকোষ সম্পর্কে আলোচনা করো, চিত্রসহ পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ ব্যাখ্যা করো, সমুদ্রবায়ু স্থলবায়ু কাকে বলে পার্থক্য লেখো, পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু, জিওস্ট্রপিক বায়ু কি, লু, চিনুক, মিস্ট্রাল সম্পর্কে আলোচনা করো, জেট বায়ু ও মৌসুমী বায়ুর উৎপত্তি কীভাবে ঘটে, মৌসুমী বায়ু ও জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো, মৌসুমী বায়ু ও জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো, জেট বায়ু প্রবাহের জীবনচক্র সম্পর্কে আলোচনা করো। আরও কিছু সংজ্ঞা রয়েছে, কারণ এই চ্যাপ্টারে প্রচুর শর্ট টাইপের 2 মার্কের কোশ্চেন আসতে পারে। তার মধ্যে অ্যাডভেকশন, পৃথিবীর উত্তাপের সমতা, কার্যকারী সৌরবিকিরণ, উষ্ণতার স্বাভাবিক হ্রাস, উষ্ণতার প্রসার, সমষ্ণরেখা, এল নিনো, লা লিনা, গ্রিনহাউস প্রভাব, ITCZ, ওয়ার্কার সার্কুলেশন, কোরিওলিস বল, 22 ব্যালট সূত্র, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। এই যে যতগুলো প্রশ্ন বললাম, কারণ এই চ্যাপ্টারে সব থেকে প্রশ্ন বেশি এবং অসংখ্য ছোট টাইপের প্রশ্ন রয়েছে আবহাওয়া ও জলবায়ু চ্যাপ্টার থেকে, তো এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে। এবার বায়ুমণ্ডল থেকে কয়েকটা প্রশ্ন বলি, এখান থেকে যদিও প্রশ্ন কম কিন্তু প্রশ্নগুলো পড়তে হবে কারণ খুব ইম্পর্টেন্ট, যেগুলো 2, 3 ও 5 মার্ক আসতে পারে। তার মধ্যে সংজ্ঞার মধ্যে আবহিক জল, সহজাত জল, উৎসন্দ জল, অ্যাকুইটার্ড, অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, অ্যাকুইফিউজ, ভাদস স্তর, ফ্রিয়েটিক স্তর এবং নদী অববাহিকা কী। তারপরে পৃথিবীর জলের উৎস সম্পর্কে আলোচনা দাও, পার্থিব জলচক্রের বর্ণনা দাও, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে জলপ্রবাহের পৃষ্ঠপ্রবাহের নিয়ন্ত্রকগুলো কী কী। নেক্সট নদী অববাহিকা জলচক্র কিভাবে আবর্তিত হয় অথবা অববাহিকা জলচক্রের গুরুত্ব কী। নেক্সট কিছু সংজ্ঞা, তার মধ্যে নদী অববাহিকা, নদীর ধারণা অববাহিকা, জলবিভাজিকার সংজ্ঞা এবং টিকা, ভাদস স্তর, ফ্রিয়েটিক স্তর, যদিও আগেও আমি দিয়েছি। তো এই হলো আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে যে মূল ইম্পর্টেন্ট 4টে অংশ আছে, সেই 4টে অংশের আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার যেটা বিষয় সেটা হচ্ছে পার্ট বিতে আমাদের রয়েছে মোট 12টা মার্কস। কি বললাম, মোট 12 মার্কস কিন্তু আমাদের পার্ট বিতে রয়েছে। এবার এই 12 মার্কসের মধ্যে আমাদের কি আসবে কথাটা ভালো করে বুঝে নাও। এই 12 মার্কসের মধ্যে আমাদের 3টে আসবে 2 মার্কের প্রশ্ন, আমাদের 3 মার্কের প্রশ্ন লিখতে হবে 2টো, 3 মার্কের প্রশ্ন লিখতে হবে 2টো, কোনো 5 মার্কের প্রশ্ন আসবে না। সেই হিসেবে একটা কথা মাথায় রাখবে যে ভূগোলের ক্ষেত্রে যেটা হয় 2 মার্কের প্রশ্নগুলো 3 মার্কে আসতে পারে, আবার 3-এর প্রশ্নও কিন্তু তোমাদের 2 মার্কে আসতে পারে। তো চলো প্রথম যে বিষয়টা তোমাদের অবশ্যই বলার, আমাদের এই হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোলের ক্ষেত্রে আমাদের মোট 4টে অংশ আছে। তোমরা দেখবে এই 4টে অংশের মধ্যে কী কী রয়েছে, শিল্প অথবা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী, তৃতীয় স্তর বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী, চতুর্থ স্তর বা নব্য আধুনিক অর্থনৈতিক কার্যাবলী এবং পঞ্চম স্তর বা অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী। এইবার তোমাদের যে চালাকিটা বোঝাবো সেটা আগে শুনে নাও, কারণ একদম খুব কড়া চালাকি কিন্তু আছে। আমি পরিষ্কার বলি, যারা দুর্বল, সারা বছর পড়াশোনা করনি, তারা এই শিল্পটা হচ্ছে সবথেকে বড় এবং এখান থেকে বেশি পড়তে হয়, ওই পার্টটাকে বাদ দাও। আর এই 3টে পার্টের মধ্যে যে কোনো 2টো পার্টের প্রশ্নকে খুব ভালো করে পড়ো। মোট এই 4টে পার্টের মধ্যে কথাটা খুব ভালো করে বুঝবে, এই 4টে পার্টের মধ্যে কেউ যদি 2টো পার্টের প্রশ্ন ভালো করে পড়ে তাহলেই কিন্তু সে 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি তোমাদের জন্য 4টে পার্টের প্রশ্নই শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নেবে এবং পড়ে নেবে, কারণ দেখো প্রচুর প্রশ্ন আছে। সেই হিসেবে 2 মার্কের প্রশ্ন বাঁচতে গিয়ে বা 3 মার্কের প্রশ্ন বেছে তোমাদের সামনে তুলে ধরতে গিয়ে আমাদেরও কষ্ট হয়ে যাচ্ছে যে এত প্রশ্ন
প্রশ্ন কি করে দেওয়া যায়, কিন্তু এতটা ইম্পর্টেন্ট এবং এতটা বিষয় আমাদের সেকেন্ড সেমিস্টারে ঢোকানো রয়েছে জিওগ্রাফিতে, যা আমরা মাস্টাররা পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছি যে এত বাচ্চাদের কি করে পড়াবো। কিন্তু যেহেতু স্কুলে শিক্ষকরা প্রশ্ন করবেন, সেহেতু কিন্তু এই প্রশ্নগুলো রেডি করে আমাদের যেতে হবে, কারণ বিভিন্ন স্কুল বিভিন্ন রকমভাবে তার মন মতো করে প্রশ্ন করবে, সেহেতু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। তো প্রথম যে বিষয়টা বলবো, শিল্প অথবা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সংজ্ঞা হিসেবে, বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল, বিভিন্ন কালার ওয়ার্কার আমি এখানে লিখেছি, কারণ পিঙ্ক কালার আছে, রেড কালার আছে, হোয়াইট কালার আছে, যে কোনোটার সংজ্ঞা আসতে পারে। দ্রব্যসূচক কী, শিকড় আলগা শিল্প কী, ক্ষুদ্র ও বৃহদায়তন শিল্প বলতে কী বোঝো, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কী, অনুসারী শিল্প কী, ব্রেক অফ বাল্ক পয়েন্ট কী, ভগ্নচড়া কাকে বলে, উদীয়মান শিল্প কী, রুগ্ন শিল্প কী, ইঞ্জিনিয়ারিং শিল্প কী, পিলেজিক মাছ কী, ডেমার্সাল মাছ কী, অ্যানাড্রোমাস কী, ক্যাথাড্রোমাস কী, আধুনিক শিল্পদানব কাকে বলে, অনুসারী শিল্প কী, অটোমোবাইল শিল্প কী। এই প্রশ্নগুলো 2 মার্কের জন্য দেখে যাবে। আর 2 মার্কের প্রশ্ন লেখার সময় সবসময় সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এইগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে, না হলে 2-2 কিন্তু পাবে না। 3 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো পড়বে, শিল্পের অবস্থানের উপর কাঁচামালের প্রভাব, জলবায়ুর প্রভাব, শিল্প স্থাপনে শ্রমিকের ভূমিকা, বাণিজ্যিক মৎস্য শিকার গড়ে ওঠার কারণ, এখানে বিভিন্ন অঞ্চল ভিত্তিক আসতে পারে, যেমন ধরো আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে গড়ে ওঠার কারণ, তারপরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গড়ে ওঠার কারণ। তো প্রায়গুলো একই, শুধু একটু লোকেশনের পার্টগুলো একটু আলাদাভাবে লিখতে হয়। নেক্সট, শিকারি প্লাঙ্কটন ও মগ্নচড়ার গুরুত্ব কী, মগ্নচড়া কী, কীভাবে সৃষ্টি হয়, লো ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় কেন, লো ইস্পাত শিল্প, পেট্রোরসায়ন শিল্প, কাগজ শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামালগুলো কী কী, নাতিশীতোষ্ণ অঞ্চলে কাগজ শিল্প গড়ে ওঠার কারণ কী, ইন্দোনেশিয়া অথবা চীনের বাণিজ্যিক মৎস্য শিল্প উন্নত হওয়ার কারণ কী, চীনের লো ইস্পাত শিল্পকেন্দ্রের বর্ণনা দাও এবং এখানকার উন্নতির কারণ কী। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো, তৃতীয় স্তরের বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী, এখান থেকেও আমাদের 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্নগুলো আসবে। তো কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেগুলো একটু দেখে নাও। 2 মার্কের প্রশ্নের জন্য, পুনর্রপ্তানি বাণিজ্য কাকে বলে, আভ্যন্তরীণ বাণিজ্য কী, ওপেক কী, সার্ক কী, সাপটা কী, পূর্ব পশ্চিম করিডোর কী, শিপিং লাইন কী, শিপিং লেন কী, এয়ার ইন্ডিয়া কী, রজ্জুপথ কী, নলপথের সুবিধা এবং অসুবিধা, উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়, গ্লোবাল ভিলেজ কী, টেলিমেডিসিন কী, অন্ধকার পর্যটন বলতে কী বোঝো, ইকো ট্যুরিজম কী, WTO কী, আন্তর্জাতিক বাণিজ্য কী, সোনালী চতুর্ভুজ কী, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ সম্পর্কে টিকা, পর্যটনের অর্থনৈতিক গুরুত্ব কী। আর 3 মার্কের জন্য 3-4টে প্রশ্ন দিয়েছি, একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্যের গুরুত্ব, পার্থক্য এবং গড়ে ওঠার কারণ, আর একটা হচ্ছে জলপথ, বিমানপথ এবং রেলপথের সুবিধা এবং অসুবিধা। ওকে, নেক্সট আমাদের যেটা রয়েছে চতুর্থ স্তর বা নব্য আধুনিক অর্থনৈতিক কার্যাবলী, যেখান থেকে 2 মার্কের প্রশ্ন আমাদের একটু বেশি পরিমাণেই পড়তে হবে, কারণ এখানে 2 মার্কের প্রশ্ন অনেক রয়েছে। তো কী কী প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথম যে প্রশ্নটা তোমাদের বলবো সেটা হচ্ছে, চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত 2টি কাজের উদাহরণ আসতেই পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা কী, পরিষেবা বলতে কী বোঝো, GIS কী, তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর অর্থনৈতিক কার্যাবলীর 2টি উদাহরণ দাও। তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলীতে পৃথিবীতে প্রথম কোন দেশ শুরু হয়, বিশ্বে তথ্য প্রযুক্তির রাজধানী কাকে বলা হয়, নব্য আধুনিক অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে, হোয়াইট কালার ওয়ার্কার কাদের বলা হয়, তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলীর প্রকৃতি বিশ্লেষণ করো, ক্লাউড কম্পিউটিং পরিষেবা কী, মেটাভার্স কী, তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে, তথ্য নির্ভর কাজের প্রধান উপাদানগুলো কী কী, ডিজিটাল ডিভাইস কী, আউটসোর্সিং কাকে বলে, আনসোর্সিং কী, অফশোরিং কী, নিয়ারসোর্সিং কী, নিয়ারসোর্সিং উন্নয়ন নির্ভর প্রযুক্তি বলতে কী বোঝো। তারপরে গবেষণা ও উন্নয়ন ভিত্তিক কার্যাবলী কাকে বলে, গবেষণা ও উন্নয়ন প্রক্রিয়ার মডেলগুলো কী কী, গবেষণার প্রসার কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত এবং কেন, মৌলিক গবেষণা বলতে কী বোঝো, ফলিত গবেষণা কী, উন্নয়ন গবেষণা কাকে বলে। এবার 3 মার্কের জন্য যে প্রশ্নটা রেখেছি, উদাহরণ ও শ্রেণীবিভাগ সহ কোয়াটারনারি কার্যাবলীর আলোচনা করো। তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য লেখো। তথ্য নির্ভর কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন ধরনের তথ্য নির্ভর কাজের সংক্ষিপ্ত পরিচয় দাও। তথ্য নির্ভর কার্যাবলীর বিভিন্ন মাধ্যমের সংক্ষিপ্ত পরিচয় দাও। তথ্য নির্ভর গবেষণা ও উন্নয়ন নির্ভর প্রযুক্তি কার্যাবলীর প্রধান সমস্যাগুলো কী কী, তথ্য নির্ভর কার্যাবলীর গুরুত্ব কী, বিভিন্ন ধরনের পরিষেবা ও উন্নয়ন ভিত্তিক কার্যাবলীর সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরিষেবা ও উন্নয়ন ভিত্তিক কার্যাবলীর বৈশিষ্ট্য লেখো। গবেষণা ও উন্নয়ন ভিত্তিক কার্যাবলীর গুরুত্ব লেখো। এবার আমরা আসবো পঞ্চম স্তরের বা অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলী থেকে 2 মার্কের প্রশ্ন। পঞ্চম স্তরের প্রধান 2টি অর্থনৈতিক কার্যাবলীর নাম লেখো। নবীনতম অর্থনৈতিক কার্যাবলী কোনটি, কোন এবং কোন কোন দেশে লক্ষ্য করা যায়। কুইনারি অর্থনৈতিক কার্যকরী কাকে বলে, অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে। সোনালী পোশাক শ্রমগোষ্ঠী কী, থিঙ্ক ট্যাঙ্ক কাদের বলে কেন, বিশেষজ্ঞ কাদের বলে, বিশেষজ্ঞদের গুরুত্ব কী, সিদ্ধান্ত গ্রহণকারী বলতে কী বোঝো, উদাহরণ দাও। সিদ্ধান্ত গ্রহণকারী শ্রেণীবিভাগ করো। পরামর্শদাতা বা উপদেষ্টা কাকে বলে, কী কী।
3 মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর গুরুত্ব শ্রেণীবিভাগ করো, কুইনারি ও কোয়াটারনারি অর্থনৈতিক কার্যাবলীর পার্থক্য লেখো, বিশেষজ্ঞদের বা পরামর্শদাতার বা সিদ্ধান্ত গ্রহণকারীদের ভূমিকা ও বৈশিষ্ট্য। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে নীতি নির্ধারকদের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এবং ভূমিকা। দেখো এর মধ্যে কোন পার্টটা দিয়ে প্রশ্ন আসবে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না, এটাই হলো মূল কথা। কারণ সত্যি কথা বলতে যা সিলেবাস আমাদের জিওগ্রাফির ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে এমন হয় অনার্সের সিলেবাসের সমান সমান, এরকম একটা ব্যাপার, এত কিছু পড়ার আছে তা ভাবা যায় না। এবার আমরা আসবো ইউনিট 3। ইউনিট 3তে আমাদের দেখো মোট 8 মার্কের প্রশ্ন আমাদের লিখতে হবে, কারণ 2 মার্কের একটা প্রশ্ন লিখতে হবে আর 3 মার্কের 2টো প্রশ্ন লিখতে হবে। আমাদের মোট 3টে পার্ট আছে, একটা ভারতের জলবায়ু, একটা ভারতের অরণ্য, আর একটা হচ্ছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। তো এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। জলবায়ু থেকে সংজ্ঞা, আইটিসিজেড, ইএনএসও, ক্রান্তীয় ঘূর্ণবাত, পশ্চিমী ঝঞ্ঝা, এল নিনো, লা নিনো, জেট বায়ু, মৌসুমী বায়ু, লু আদি, পশ্চিমী ঝঞ্ঝা বললাম, আশ্বিনের ঝড়, আম্রবৃষ্টি, চেরি ব্লজম এবং মৌসুমী বিস্ফোরণ। আর 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ভারতকে ক্রান্তীয় মৌসুমী বায়ুর দেশ বলে কেন, ভারতের জলবায়ুর 2টি নিয়ন্ত্রক কী, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে হিমালয় পর্বতের গুরুত্ব, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কী, ভারতে কোন অঞ্চলে দুবার বৃষ্টিপাত হয় এবং কেন, বিশ্ব উষ্ণায়নে ভারতের ওপর কী প্রভাব। এবার ভারতের অরণ্য থেকে 2 ও 3 মার্কের প্রশ্ন বলি। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, চিরহরিত অরণ্য, সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, জাতীয় উদ্যান, কৃষি বনসৃজন, সামাজিক বনসৃজন, ম্যানগ্রোভ বনভূমি, বনভূমি ব্যবস্থাপনা, সবুজ প্রাচীর, এর প্রত্যেকটার সংজ্ঞা, গুরুত্ব এবং উদাহরণ সহকারে পড়ে রাখবে, ঠিক আছে। আর ব্রড কোশ্চেনের জন্য বা 3 মার্কের জন্য ঘনত্ব অনুসারে বনভূমির শ্রেণীবিভাগ এবং বিভিন্ন উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি পড়ে রাখবে, আর বনভূমির বাস্তুতান্ত্রিক গুরুত্ব এবং অর্থনৈতিক গুরুত্ব জেনে রাখবে। নেক্সট আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা হচ্ছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, 2 ও 3 মার্কের প্রশ্ন হিসেবে যে সংজ্ঞাগুলো দেখবে। দুর্যোগ ও বিপর্যয় কী, দুর্যোগ বিপর্যয়ের বৈশিষ্ট্য এবং পার্থক্য লেখো, ভূমিকম্পের কারণ ও প্রভাব আলোচনা করো, বিপর্যয়ের শ্রেণীবিভাগ করে উদাহরণগুলো জেনে রাখবে, কারণ উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে। আর টিকা আকারে সুনামি, ঘূর্ণিঝড়, অগ্নুৎপাত, হিমানি সম্প্রপাত, মেঘভাঙা বৃষ্টি, বন্যা, ভূমিধস, খরা, মরুকরণ, দাবানল, এর সংজ্ঞা, কারণ এবং প্রভাবটা জেনে রাখবে। নেক্সট, দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝো, দুর্যোগ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা কী, জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনার নীতিগুলো সম্পর্কে আলোচনা করো এবং এই নীতির লক্ষ্যগুলো কী। এই হলো আমাদের পরবর্তী অর্থাৎ মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোলের যে 2টো পার্ট আছে সেই 2টো পার্টের সাজেশন তুলে ধরলাম। অনেক প্রশ্নই দিয়েছি ঘুরে ফিরে, কিন্তু কিচ্ছু করার নেই, মানে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ এতটাই প্রশ্ন, এতটাই বিষয় আমাদের জিওগ্রাফিতে রয়েছে, তাতে করে না পড়ে কোনো উপায় নেই এবং বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো দেখে যাও, যদি কোনো প্রশ্ন না জানা থাকে অবশ্যই প্র্যাকটিস করে যাও। তো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।